বিশেষ করে হাফিজ, খৈয়াম, রুমি, শেখ সাদিও, এই চারজনের মধ্যে সুফিবাদী প্রচুর এলিমেন্ট আছে এদের লেখায়। মাওলানা জালালউদ্দিন রুমি যে সুফিবাদের একজন একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোধা ব্যক্তিত্ব, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। রুমি শামসে তাবরিজের এত বেশি ভক্ত হয়ে গিয়েছিলেন যে তার ছেলে শামসে তাবরিজকে হত্যা করেছে বা তার কোনো ভক্ত হত্যা করেছে। ফেদম করা যায় না, যেটা এত মারাত্মক, এটা এমন ভাবে রুমিকে বদলে দিয়েছে এবং রুমিকে রুমি বানিয়েছে শামসে তাবরিজের প্রভাব, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সুফি বলতে ওই যে লালন বাউল ওই ধারাটাকে অনেকেই ধরে থাকে। সুফি খালি শুধু মুসলমানদের মধ্যে নাই, আমার মনে হচ্ছে বাউলদের মধ্যে আছে। হাসান রাজা, শাহ আব্দুল করিম, লালন ফকির। সুফি কোন পার্টিকুলার কোনো ধর্মের সাথে আসলে যুক্ত না, যদিও ইসলামে এটার প্রধান ধারা। মির্জা গালিবের কথা কোনো প্রকাশক আমাকে বলেননি। দ্রুত ধাবমানের সময় থেকে একটু থেমে আবার নিজের দিকে তাকানো, নিজের আত্মার দিকে তাকানো, এটা তো তরুণদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দ্য ইনক্লুসিভের মিট দ্য রাইটারে আপনাদের স্বাগত। তো আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক শরীফের সঙ্গে। উনি একাধারে লেখক, অনুবাদক। তো উনি এই বইমেলায় একটা বই অনুবাদ করেছেন, ইদ্রিস শাহের দ্য সুফিজ। তো সেই সুফিজ বইটা নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো এবং পারিপার্শ্বিক অন্যান্য প্রসঙ্গও আসবে। তো মোস্তাক শরীফের কাছে আমরা চলে যাচ্ছি। আপনাকে থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আপনি হুট করে কেন সুফিবাদ বিষয়ে একটা বই অনুবাদে আগ্রহী হলেন? ধন্যবাদ হুমায়ুন ভাই। আমি আসলে অনেকটা হুট করে আগ্রহী হয়েছি। আপনি শব্দটা খুব ভালোভাবে চয়ন করেছেন। সেটা হচ্ছে সুফিবাদ নিয়ে আমার যে প্রচুর আগ্রহ ছিল তা না, কিন্তু বছর কয়েক আগে আমি পারস্যের ৫ গোলাপ নামে একটা বই লিখলাম। সেটা হচ্ছে ইরানের ৫ জন বিখ্যাত যারা একেবারে কিংবদন্তি কবি, রুমি, তারপর শেখ সাদি, ওমর খৈয়াম, এই ৫ জনের ফেরদৌসি, এই ৫ জনের ছোট সংক্ষিপ্ত জীবনী। তো সেটা করতে গিয়ে আমি দেখলাম যে বিশেষ করে হাফিজ, খৈয়াম এবং রুমি, শেখ সাদিও, এই ৪ জনের মধ্যে সুফিবাদী প্রচুর এলিমেন্ট আছে এদের লেখায়। তো তখন প্রথম আমার একটু আগ্রহ জন্মালো এবং আমি টুকটাক পড়াশোনা করতে শুরু করলাম। বিশেষ করে রুমিকে পড়েছি, কোলম্যান বার্কসের অনুবাদ পড়েছি। আমি তো ফার্সি জানি না, ইংরেজি অনুবাদ পড়েছি, বাংলাও পড়েছি কিছু। তো তখন থেকে আমার একটা আগ্রহ ছিল, এই জন্য আমি একটা ভালো বই খুঁজছিলাম যে সুফিবাদের উপর বই কি আছে। এটা করতে গিয়ে আমি ইন্টারনেটে ইদ্রিস শাহের এই বইটার খোঁজ পেলাম এবং আমি জানলাম যে এটা প্রচুর সংখ্যক কপি বিক্রি হয়েছে বিদেশে, পাশ্চাত্যে, মিলিয়নস, আসলে লক্ষ লক্ষ কপি। এবং ইদ্রিস শাহ ওখানে সুফিবাদের একেবারে একজন প্রামাণ্য একজন লেখক হিসেবে স্বীকৃত। উনি আর বেঁচে নেই, উনি মারা গেছেন। তো তখন আমার মনে হলো যে করতে পারি কিনা, সেই থেকে আমার আগ্রহ হলো যে এই বইটা করার। কারণ আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে বাংলা ভাষায় এটা এর আগে অনুদিত হয়নি। আচ্ছা, না এটা করার পরে আমরা দেখলাম বইমেলায় একটা ভালোই রিয়াকশন হইলো। রিয়াকশন বলতে মানে আলোচনা হয়েছে, সমালোচনা খুব একটা আমি দেখিনি। যারা সুফিবাদ নিয়ে বাংলাদেশে কাজ করে তারা হচ্ছে আপনার বইটার প্রশংসা করছে, কিন্তু সবাই বলছে এটা কেন সংক্ষিপ্ত, কেন এটা কেন পূর্ণাঙ্গ অনুবাদ করলেন না? এই বিষয়ে একটু বলেন। ভালো প্রশ্ন। আমি এটার একটা কৈফিয়ত ভূমিকাতে দিয়েছি, সেই ভূমিকা সেটা আবার এখানে বলছি। সেটা হচ্ছে এই বইটার মূল শব্দ সংখ্যা, আমরা আসলে, আমি তো পেশাদার অনুবাদক বলতে পারেন, প্রচুর অনুবাদ আমার হয়েছে, তো আমরা তো শব্দ সংখ্যা দিয়ে বিচার করি। এটা শব্দ সংখ্যা ১.৫ লাখের কাছাকাছি। প্রথমত হচ্ছে এই ১.৫ লাখ অনুবাদ করলে যেটা দাঁড়াবে সেটা পুরোটাই খুব সহজ পাঠ্য হবে কিনা, মানুষ পড়ে মজা পাবেন কিনা, আমার ধারণা সাধারণ পাঠক পাবেন না। সুফিবাদে জাস্ট একটু আগ্রহী আছে, মানে প্রচুর আগ্রহ না থাকলে সাধারণ যাদের একটু আগ্রহ আছে। কারণ হচ্ছে এখানে সুফিবাদের অনেক নিগূঢ় তত্ত্বের কথা আছে এবং সেগুলা প্রচুর সংকেত ধর্মিতা, সাংকেতিক ব্যাপার স্যাপার আছে। এগুলো সব এক হচ্ছে অনুবাদ করাটা খুব দুরূহ হবে, প্রচুর জোকসও আছে। তাও আছে, হ্যাঁ। দুরূহ হবে এবং আমার কাছে মনে হচ্ছে যে টোটাল জিনিসটার যে ওজনটা আছে এটা ধরে রেখে আমি অনুবাদ করতে পারবো না। এই জন্য আমার কাছে যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে অংশগুলো এবং খুব আগ্রহোদ্দীপক, আমি সেই অংশগুলো অনুবাদ করেছি। এটা হচ্ছে আমার কৈফিয়ত। আচ্ছা, না এরপরে ধরেন এই বইটা নিয়ে যে আলোচনা আমি দেখলাম, মানে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তো সবাই বলছে যে এখানে রুমি, হাফিজ, আত্তার এদের কথাবার্তা আছে এবং পাশাপাশি মানে এদের হচ্ছে এই যে রুমি, হাফিজ, আত্তার, এই ৩ জন যে সুফি সাধক ছিলেন বা অনেকে বলে, কিন্তু ওনরা কি আসলে এটা বলে যে ওনরা আসলে সুফি সাধকই ছিলেন নাকি অন্য আধ্যাত্মিক, মানে ওনারা নিজেরা বলেন কিনা? হ্যাঁ। এটা একটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আমি একটু বলি, আর একটু মানে পূর্ণাঙ্গভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি ৩ জনের কথা বলেছেন, ফরিদউদ্দিন আত্তার, রুমি আর হচ্ছেন হাফিজ। এখানে আরো গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তিরা আছেন, তাহলে আমাদের সামগ্রিকতা বুঝতে সুবিধা হবে, সেটা তারা হচ্ছেন ইবনুল আরাবি, ইমাম গাজ্জালি। তো এইভাবে যদি আমরা তাহলে দেখি, তাহলে প্রথমত আমি বলি যে ইদ্রিস শাহ এভাবে করে গুরুত্বপূর্ণ যাদেরকে মনে করেছেন প্রত্যেকে টাচ করার চেষ্টা করেছেন। এখন আপনার প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এনারা নিজেদের সুফি মনে করতেন কিনা। এইটা বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। ওনারা সুফি মনে করতেন, সুফিবাদী ধারার ওনারা
অসাধারণ এক্সাম্পল, কিন্তু ওনারা আমার জানা মতে কখনো বলে আমি একজন সুফি ইত্যাদি এইভাবে বলেছেন কিনা জানি না। তবে মাওলানা জালালউদ্দিন রুমি যে সুফিবাদের একজন একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোধা ব্যক্তিত্ব, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কাজে আমার জানা নেই, ইতিহাস আমার কম পড়া আছে, উনি কোথাও নিজেকে সুফি দাবি করেছেন কিনা। হাফেজ করেন না, আমি মোটামুটি শিওর, কারণ হাফেজ কবিতার নেশায় বুধ হয়ে থাকতেন। হাফেজের কবিতাতে আমরা কিছু সুফিবাদী ধারণা পাই, কিন্তু ওনারা না করলে ওনাদের পুরো জীবন আচরণ এবং ওনাদের লেখালেখি সবকিছুই সুফিবাদের উৎকৃষ্ট দৃষ্টান্ত। আচ্ছা, না এখানে রুমিকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মানে রুমি তো ধীরে ধীরে মানে এই দিকে আসছে, মানে উনি যে কবিতা লিখছে বা অন্যান্য কিছু, তার হচ্ছে নিজের দেশ থেকে অন্য দেশে চলে গেছে হিজরত করে, তারপর সেখান থেকে আবার ধীরে ধীরে ফিরছে। তো ওইখানে তার কিছু গুরু ছিল, তো তার গুরু নিয়ে হচ্ছে মানে তাদের গুরু নিয়ে একটু বলেন, রুমির গুরু। ওনার প্রধান গুরু এখানে হচ্ছে শামসে তাবরিজ, হ্যাঁ। এবং উনি এর এত বেশি ভক্ত ছিলেন এটা কল্পনার বাইরে। এবং ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মস্তবির বাইরে আর যে ওনার যে কাব্য রচনা আছে সেটা শামসে তাবরিজের মস্তব, ওনাকে নিয়ে। ফলে ওনার গুরুমুখী এক ধরনের ওনার পদচারণা ছিল, কিন্তু গুরুকে ছাপিয়ে গেছেন বেসিক্যালি বলতে গেলে। শামসে তাবরিজ ছিলেন অত্যন্ত রহস্যময় একজন মানুষ, যিনি হঠাৎ করে একদিন রুমির জীবনে এসেছেন এবং সারা জীবন ধরে রুমি তার ভক্ত থেকে গেছে। হঠাৎ করে আবার চলে গেছে, আবার হঠাৎ করে চলে গেছেন, ইয়েস, উনি আবার অদৃশ্য হয়ে গেছেন। তো কিন্তু রুমির উপর উনি যে প্রভাব ফেলে গেছেন, হয়তো শামসে তাবরিজ হঠাৎ করে আবির্ভূত না হলে রুমি আর কখনো রুমি হতেন না। না এটা অনেকে কিন্তু বলে যে শামসুদ তাবরিজি আসলে কোনো ক্যারেক্টার না, এটা একটা মানে রুমির বানানো ক্যারেক্টার। এই বিষয়ে আপনার এমন কি হতে মতামত? পারে। আবার এমন একটা অদ্ভুত ধারণাও আছে যে রুমি শামসে তাবরিজের এত বেশি ভক্ত হয়ে গিয়েছিলেন যে তার ছেলে শামসে তাবরিজকে হত্যা করেছে বা তার কোনো ভক্ত হত্যা করেছে, যেহেতু এই লোক আমাদের গুরুকে এমন ভাবে অধিকার করে আছে। আমি আমার পড়াশোনা থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে শামসে তাবরিজ একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, উনি বানানো কোনো ব্যক্তিত্ব না। আমার ধারণা শামসে তাবরিজ বলে একজন ছিলেন, তবে অত্যন্ত রহস্যময় ওনার আসা এবং যাওয়া, এবং রুমির উপর ওনার যে জাদুকরী প্রভাব, এটা জাস্ট আসলে ফেদম করা যায় না, যেটা এত মারাত্মক, এটা এমন ভাবে রুমিকে বদলে দিয়েছে এবং রুমিকে রুমি বানিয়েছে শামসে তাবরিজের প্রভাব, এতে কোনো সন্দেহ নেই। না এটা ঠিক আছে। আচ্ছা, এর বাইরে হচ্ছে যে বইটা আপনি অনুবাদ করলেন, অনুবাদ করার পরে হচ্ছে প্রকাশ হয়ে গেল, কিন্তু বাংলাদেশে এই বইয়ের কোনো প্রভাব আপনি দেখছেন কিনা নিজে? আচ্ছা, আমি প্রশ্নটার উত্তরটা একটু আরেকটু মানে এটা বিস্তৃতভাবে অনেক দিতে বড় চাই। হয়তো হবে না, বাট যতটুকু আপনি দেখছেন সেটাই বলেন। আহ একটু বলি, সেটা হচ্ছে একটু আগে বলেছি আমি পেশাদার অনুবাদক। হ্যাঁ। আমি অনেক অনুবাদ করেছি এবং এই বইমেলাতে আমার যে কটা বই বেরিয়েছে তার প্রায় বেশিরভাগই অনুবাদ। ফলে অনুবাদ নিয়ে অনেক ফিডব্যাক আমি পাই। দ্য সুফিজ নিয়ে এবার আমি অন্য আরেকটা যে অনুবাদ করেছি হারুকি মুরাকামির আফটার ডার্ক, সেটার তুলনায় এটা বেশি আমি রেসপন্স পেয়েছি। তার কারণ হচ্ছে সুফিবাদ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ আছে। ফলে আমি সুফিবাদী ধারার কিছু গ্রুপ আছে অনলাইনে, হুম। আমি সেখানে বইটা নিয়ে আলোচনা দেখেছি। আমার প্রকাশক আমাকে নিজে বলেছেন যে ওনাকে কয়েকজন, একটু আগে আপনিও কথা প্রসঙ্গে আমাকে একজনের কথা বললেন যিনি লিখেছেন। ফলে আমি এটার ভালোই রেসপন্স পেয়েছি এবং আমাকে আহ, আহ, কেউ কেউ আমাকে ফেসবুকে জানিয়েছেন যে তারা পড়ছেন, খুব আগ্রহ নিয়ে পড়ছেন এবং তাদের কাছে ভালো লাগছে। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি প্রশ্নটা করেননি আমি বলছি, সেটা হচ্ছে ইদ্রিস শাহের লেখার ভঙ্গিটা অসম্ভব দুরূহ। ইদ্রিস শাহ প্রাঞ্জল ভঙ্গিতে লেখেন না, ফলে এটা অনুবাদ করতে গিয়ে আমাকে মাটি কাটার মতো যে পরিশ্রম ওরকম করতে হয়েছে, এটা অসম্ভব পরিশ্রমের কাজ হয়েছে। তো কতটা প্রাঞ্জলভাবে আমি অনুবাদ করতে পেরেছি জানি না, তবে এখন পর্যন্ত যে ফিডব্যাক আমি পেয়েছি বইমেলা শেষ হওয়ার পর এখন পর্যন্ত, আমার কাছে মনে হচ্ছে যে মানুষ ভালো লেগেছে। এবং বিশেষ করে পার্টিকুলারলি আমি বলতে চাই সুফি কারা এবং সুফিদের জীবন আচরণ কেমন, তারা কি বিশ্বাস করেন, কিভাবে চলেন, এবং তাদের মধ্যে যে প্রচুর ইঙ্গিতের মাধ্যমে কথা বলার যে ব্যাপার, এই জিনিসটা সবাই অনেকে আমাকে পার্টিকুলারলি মেনশন করেছে যে এটা ওনারা এই বইটা পড়ে অনেকটা বুঝতে পেরেছে। রাইট। সেখানে আরেকটা ব্যাপার আমি আসি, সেটা হচ্ছে এই যে দ্য সুফিজ, এবং তার আগে আপনি পারস্যের ৫ গোলাপ হুম। এই নামে একটা বই করছেন। তো দুইটা মিলে এই যে সুফি নিয়ে বাংলাদেশের যে আগ্রহ, এই আগ্রহের জায়গা থেকে ধরেন আপনারও যেভাবে হোক আগ্রহ হয়েছে দেখি আপনি হুম। কাজগুলা করছেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে সুফিবাদ, যারা হচ্ছে সুফি, তাদের নিয়ে বলেন, তারা আসলে এই যে ইদ্রিস শাহের সুফিজ এটার সাথে এবং বাংলাদেশের যে সুফিজ এটার সাথে মিল বা অমিল কি আছে? আচ্ছা, এটার সহজ উত্তর নাই, কারণ হচ্ছে সুফিবাদের অনেক ধারা। আমরা আবহমান কাল ধরে যাদের বাউল বলে জানি, তাদের মধ্যে সুফিবাদী অনেক বিষয় আছে। আবার একেবারে রুমি বা শামসে তাবরিজ বা ইবনুল আরাবির অনুকরণের সুফি,
তারাও নিশ্চয়ই আছেন, আমি হয়তো এই সম্বন্ধে খুব ভালো জানি না। বাংলাদেশের সুফি বলতে ওই যে লালন বাউল ওই ধারাটাকে অনেকেই ধরে থাকে। কিন্তু তো লালন তো আর সুফি না না, কিন্তু সুফিবাদী অনেক বৈশিষ্ট্য তার মধ্যেও ছিল। হ্যাঁ সেটা থাকতে সুফিদের পারে। মধ্যে যে একটা রহস্যময়তা আছে, ইঙ্গিতে কথা বলেন, হুম। এবং অনেক গভীর দর্শনের কথা বলেন, সেটাও তার মধ্যে ছিল। কাজে আমি যদি সুফিবাদকে অনেক বড় একটা ছাতা হিসেবে ধরি, আমব্রেলা হিসেবে ধরি, তার নিচে অনেকে আছেন। বাংলাদেশে এর মধ্যে ওরকম ভাবে খুব মিল আমি আছে কিনা আমার সেভাবে গবেষণাও নয়, জানাশোনাও নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জীবনাচরণে সুফি অলি আওলাদের মধ্যে অনেকে ছিলেন। বিশেষ করে ধরেন ভালোবাসার কথা বলে, মমতার কথা বলে, মানুষের মাহাত্ম্যের কথা বলে, ধর্মের যে মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ এসবের কথা বলে। সেই হিসাবে দেখলে তো আমাদের দেশে সুফিবাদী ধারাটা অত্যন্ত উর্বর এবং অত্যন্ত সমৃদ্ধ। সেটা আমি নিশ্চিত যে বাংলাদেশে আছে। মানে আমার প্রশ্নটা ছিল যে দ্য সুফিস পড়ার পরে বা অনুবাদ করার পরে মানে আপনার বাংলাদেশের সাথে এই সুফিসের অন্যান্য মিল কোথায়? না বাংলাদেশের সুফিবাদে? এটার যে তাত্ত্বিক বিষয়গুলো আছে, হুম। গভীর নিগূঢ় তত্ত্ব নিয়ে কথা বলে, সেইটা বাংলাদেশের, আমি জানি না কথাটা বিতর্কিত হবে কিনা, আচ্ছা আমাদের আমার আচ্ছা মনে বলেন। হচ্ছে বাউলদের মধ্যে আছে। আচ্ছা বাউল যারা আছেন, ধরেন হাসন রাজা, তারপর শাহ আব্দুল করিম, হুম। তারপর লালন ফকির। আমার ধারণা হচ্ছে যে এদের অনেক তত্ত্বের সঙ্গে এদের তত্ত্বের মিল আছে, এবং আমার ধারণা এটা পৃথিবীর যেখানে যত সুফি খালি শুধু মুসলমানদের মধ্যে নাই, সুফি খ্রিস্টানদের মধ্যেও ছিল, জিপসিদের নানা ধরনের হ্যাঁ। মতধারার মধ্যে ছিল। সুফি কোন পার্টিকুলার কোনো ধর্মের সাথে আসলে যুক্ত না, যদিও ইসলামে এটার প্রধান ধারা, কিন্তু এটা ছড়িয়েছে, এটা অনেকে প্রভাবিত করেছে। সেই হিসাবে যারাই মানবতার কথা বলে, শুনহ মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার নাই, এসব তার কথা উপর বলে, মানব প্রেমের কথা বলে, এদের সবার মধ্যে সুফিবাদী তত্ত্ব এবং ধারণা প্রভাবিত তারা বলে আমি মনে করি। আচ্ছা এরপরে আপনি এই যেহেতু সুফিবাদ নিয়ে এটা আপনি করলেন দ্য সুফিস মানে এরপরে আরো কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? সুফি আমি নিয়ে মানে সুফি নিয়ে কিন্তু বাংলাদেশের একটা মানে লেখক সমাজের মধ্যেই একটা গোষ্ঠী আছে তারা সুফি নিয়ে কাজ করে। কাজ যেমন করেন। পুলিন বক্সী একজনের নাম বলা যায়। তিনি হচ্ছে রোমিও নারী লিখছেন। এরপরে যে সুফি নারী লিখছে। এগুলো নিয়ে উনি কাজ করতেছে। মানে আপনার এরকম কোনো আগ্রহ আছে কিনা? দেখুন, আমি পেশাদার লেখক হিসেবে ২ কারণে লিখি। এক হচ্ছে যেগুলো আমার আগ্রহ লাগে, আরেকটা হচ্ছে প্রকাশকের কিছু ফরমাইশ থাকে। ওকে। তো আমার প্রকাশক জ্ঞানকোষ এই দ্য সুফিজের অলরেডি আমাকে বলেছেন যে উনি সুফিবাদ নিয়ে আরো লেখা চান। কাজে তার চাওয়াকে সম্মান করার একটা বিষয় আছে। হুম। ফলে আমার একটু আগ্রহ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে পারস্যের ৫ গোলাপ এবং দ্য সুফিজ এগুলা করতে গিয়ে আমি নিজেই মানে একটু আগ্রহ বোধ করছি। কিন্তু আমি জানি যে আমি আবার বলছি, বিতর্কের ভয় রেখে বলছি, এটা অত্যন্ত একটা সেনসিটিভ ইস্যু। এটাকে আমি এমনকি ইদ্রিসের অনেক লেখাও অনুবাদ করতে গিয়ে আমি একটু কোথাও আমি একটু স্বাধীনতা নিয়েছি। কোথাও অমিট করেছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কতটুকু হজম করতে পারবে সবাই। সেই হিসাবে আমি খুব চেষ্টা করে সতর্ক থেকেছি। ফলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সুফিবাদকে প্রাঞ্জলভাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য আরো ভালো কোনো টেক্সট যদি পাই সেটা আমি অনুবাদ করতে আগ্রহী। আচ্ছা। আর আপনার এমনি লেখালেখির কি অবস্থা সেটা একটু জানান আমাদের। লেখালেখি তো আমার মানে শিক্ষকতার পাশাপাশি লেখালেখি এটা আমার প্রফেশন, এটা আমার প্যাশন। আচ্ছা। লেখালেখি আমি বহুদিন ধরে করে আসছি। আজকে থেকে ধরেন ৩০ বছর। যদিও ১ম বই প্রকাশ হয়েছে আজ থেকে ১২-১৩ বছর আগে। অলরেডি এটা প্রায় ক্লোজ টু 50 হয়ে গেছে। ৪৩ টা হয়ে গেছে। Yes. তো বুঝতেই পারছেন যে আমি প্রচুর লিখি। আ আমার কিছু প্রকাশক আছেন যাদের সবসময় আমার বই প্রকাশ করেন। তাদের একটা চাওয়া থাকে। আমার কিছু পাঠক আছেন, হাতে খুবই অল্প পাঠক আমার। কিন্তু তাদেরও একটা চাওয়া থাকে, আমার নিজের আগ্রহ থাকে। সেই থেকে প্রতি বছর ৩-৪ টা বই তো করাই হয়। তো ফলে আমি সুফিদের উপর ভালো যদি কোনো বই পাই, বিশেষ করে মির্জা গালিবের উপর এবার একটা বই করার ইচ্ছা আছে আমার। অলরেডি আচ্ছা মির্জা গালিব নিয়ে তো আপনি উপন্যাস আমি লিখছেন। মির্জা গালিব নিয়ে একটা উপন্যাস লিখেছি। বাতিঘর প্রকাশ করেছে সেটা, এবং সেটাও আমি যথেষ্ট মানে যে সাড়া মির্জা পেয়েছি। গালিব নিয়ে আপনি কাজ করলেন, রুমির নিয়ে কাজ করতে চান, আবার সুফি নিয়ে কাজ করতে চান। মানে এইগুলা মানে শুধু কি প্রকাশকেরই ইয়ের জন্য না, চান নাকি না আপনার একেবারে। নিজেরও তো একটা না ক্ষুধা একেবারে আছে? না। মির্জা গালিবের কথা কোনো প্রকাশক আমাকে বলেননি। আচ্ছা। মির্জা গালিবের জীবনী পড়তে গিয়ে, তাছাড়া আমি জীবনী ভিত্তিক উপন্যাস লিখতে পছন্দ করি। ফলে হ্যাঁ, আপনি মির্জা গালিব মসনদ লিখছেন, মসনদ লিখেছি, আলমপনা লিখেছি। আলমপনা জি। লিখেছেন, পরে বাবর করেছি, এবারে আরেকটা হয়েছে আপনার সুলতান। সুলতান। তো ফলে ইতিহাস আমাকে টানে এবং সুফিবাদের ইতিহাসও এখন আমাকে টানছে। ফলে আমার সামনের পরিকল্পনার মধ্যে সুফিবাদ বা গালিব, রুমি, সুফিজম এই ধারার কোনো একটা বই করার ইচ্ছে আছে আমার। আচ্ছা, এছাড়া আমি ইতিহাস ভিত্তিক উপন্যাস লিখি। এখন আওরঙ্গজেবকে নিয়ে আমার একটা উপন্যাস লেখার ইচ্ছা আচ্ছা, আছে। তাহলে এটা একটা গেল। আর আমি ক্লাসিক কোনো বই অনুবাদ করতে চাই। আমি বাতিঘর থেকে পর্যন্ত বেশ কয়েকটা করেছি। দ্য কালার পার্পল করেছি। আরো এই মুহূর্তে মনে পড়ছে না। আফটার ডার্ক করলাম। আ
সো ক্লাসিক কোন একটা বই অনুবাদ করতে চাই, ইতিহাস ভিত্তিক উপন্যাস পড়তে চাই, সুফিদের নিয়ে একটা লিখতে চাই, আপাতত এই পরিকল্পনা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে মানে এই যে সুফি ধারা নিয়ে বাংলাদেশের একটা মানে চলতেছে এখন, অনেকেই লেখালেখি করতেছে, কথা বলতেছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সুফি ধারা বা সুফি বই পড়ে এটা আসলে কি পাবে? মানে এটা কি সুফি ধারাকে অনুসরণ করবে বা হচ্ছে করবে না, বা অন্যদিকে যাবে, কি হইতে পারে? দেখুন, সেটা বলতে গেলে তোমাকে ভবিষ্যৎ দ্রষ্টা হতে হবে, এটা আমি হয়তো বলতে পারবো না। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার যে আজকে প্রায় 30 বছর অভিজ্ঞতা, 26 বছর, সেটা থেকে আমি তো তরুণদের খুব কাছ থেকে দেখছি। হুম। আমার ছেলেও তরুণ। তো সেই হিসাবে আমি একটা কথা বলতে পারি, আহ, যারা বয়সে তুলনামূলকভাবে প্রবীণ এবং সুফিবাদের প্রতি যাদের আগ্রহটা তুলনামূলকভাবে বেশি, তারা কিভাবে উপকৃত হন আমি জানি না, কিন্তু আমি মনে করি তরুণদের বেশি বেশি করে এটা পড়া উচিত। কারণ হচ্ছে আজকের যে 21 শতকের যে দ্রুত ধাবমান বিশ্ব, যেখানে আসলে কারোর জন্য কারো কোনো সময় নাই, সবাই ছুটছে, সেই জায়গায় এরকম যারা মানুষের কথা বলা, জীবনের কথা বলা, পৃথিবীর সৌন্দর্যের কথা বলা, সবকিছু মিলিয়ে যে এই যে এ এই একটু এই প্রচন্ড প্রযুক্তি নির্ভর দ্রুত ধাবমানের সময় থেকে একটু থেমে আবার নিজের দিকে তাকানো, নিজের আত্মার দিকে তাকানো, এটা তো তরুণদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং তরুণদের মধ্যে আমি দেখেছি, আমি ফেসবুকের কল্যাণও জানি, আমার অনেক স্টুডেন্টও আমাকে লিখেছে, তারা সুফি কিনেছে এবং পড়ছে। তো কাজে আমি তরুণদের উদ্দেশ্যে বলবো, যদি আমার এখানে তরুণরা কেউ শুনে থাকেন, সেটা হচ্ছে যে তাদের আরো বেশি করে এ ধরনের বই পড়া উচিত। এবং আমি নিশ্চিত যে এটা আমাদের মধ্যে এখন সব মিলে যে একটা বস্তুবাদী একটা যে চিন্তা ভাবনা, সবকিছু মিলে যে মানুষের জন্য মানুষের মমতা কমে যাচ্ছে, এইটার একটা প্রশমন ঘটাবে যদি আমরা এই সুফিবাদী এই ধরনের বইপত্র পড়ি, তাহলে আমরা আবার আমাদের নিজের যে অস্তিত্ব, আত্মা, সেটার কাছে ফিরে যাওয়ার একটা পথ খুঁজে পাবো। কাজে আমি তরুণদের উদ্দেশ্যে বিশেষ করে অনুরোধ করবো যে আপনারা এই ধারার বইপত্র পড়ুন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন মুস্তাক শরীফের সঙ্গে আমাদের কথোপকথন। তো তিনি হচ্ছে আমাদের সুফিজ বইটা নিয়ে অনেক কিছু জানালেন। আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যতে রুমি, হাফিজ, তারপরে গাজ্জালি, তাদের নিয়ে হচ্ছে কিভাবে চিন্তা করবে, কিভাবে পড়বে, কোন কোন বই পড়বে, সেগুলোর একটা টোটাল ধারণা দিয়েছেন মুস্তাক শরীফ। প্রিয় দর্শক, এতক্ষণ ইনক্লুসিভের সাথে ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।